নমস্কার বন্ধুরা। দিদির বাংলা কি হবে বা বাংলার দিদির কি হবে? এবারে নির্বাচনের ফলাফল বেরোলে দিদির বাংলা দিদি কি তার কাছে থাকা 22টি আসন ধরে রাখতে পারবেন? বা বিজেপির যে 18টি আসন রয়েছে পার্লামেন্টে, লোকসভাতে, তাকে কমিয়ে দিতে পারবেন? দিদি কি 2026-এ নিজের গদি টেকানোর লড়াইটাকে আরও মজবুত করতে পারবেন, না সেই লড়াই আরও দুর্বল হয়ে যাবে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ফাইট, এবারে নির্বাচনী লড়াই সারা দেশের আকর্ষণের কেন্দ্রবিন্দু, সারাটা ভারতে তাকিয়ে রয়েছে। এবং সব দিকে প্রশ্ন উঠছে যে রেখা পাত্রকে জিততে পারবেন বসিরহাটে? অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা কি বিজেপিকে ডিভিডেন্ড দিতে পারবে? আবার রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক মহিলা সংক্রান্ত অভিযোগ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ, সেগুলি কি তৃণমূলকে ডিভিডেন্ড দিতে পারবে? কারণ রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হন, আর কেন্দ্রের প্রতিনিধি মানে বিজেপির সমর্থক। এবং তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে যে রাজ্যপালের রাজভবনটাকে বিজেপির অফিস বানিয়ে দিয়েছে। তো সুতরাং রাজভবনের বিরুদ্ধে যখন আঙুল ওঠে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল ওঠা। আবার সন্দেশখালীর ঘটনা যেহেতু রাজ্যের আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয়, সেহেতু সন্দেশখালীর ঘটনা রাজ্য সরকারের ব্যর্থতা এবং রাজ্য সরকারের দুর্বলতার কারণে এগুলো হয়েছে, এটাই বিজেপি তুলে ধরার চেষ্টা করেছে। আবার স্টিং অপারেশনের ফলে তৃণমূল আবার পাল্টা আক্রমণ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এবার সবচেয়ে বেশি যে মুদ্রাটাকে বিজেপি তুলে ধরার চেষ্টা করেছে, সেটা হলো মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, মমতা ব্যানার্জি মুসলিম প্রেমী এবং মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। এটাই বিজেপি তুলে ধরার চেষ্টা করেছে বারবার। এবং এইটাতে এর আগে তো কাজ হয়েছিল, কারণ 2019-এ বিজেপি 2 থেকে একেবারে 18-তে উঠে যায়। আবার 2021-এর বিধানসভাতেও 3 থেকে 77-এ চলে যায়। তার মানে বিজেপি এখানে সাকসেস পেয়েছে, সাফল্য পেয়েছে। দেখা গেছে সিপিএমের ভোট ব্যাংক ধাক্কা খেয়েছে, চলে গেছে বিজেপিতে। দেখা গেছে কংগ্রেসের ভোট ব্যাংক কমেছে, চলে গেছে বিজেপিতে। কিন্তু তারপরেও একটা বিষয় দেখার মতন, লক্ষ্য করার মতন, সেটা হলো তৃণমূলের কিন্তু ভোট ব্যাংক কখনো কমেনি। 2011-এর পরে 16-র পরে আপনি যদি লোকসভা নির্বাচনকেও ধরেন 19, আবার বিধানসভা নির্বাচনকে ধরেন 21, তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু কমেনি। তৃণমূলের ভোট ব্যাংকও কিন্তু বেড়েছে কিন্তু ক্রমাগতভাবে। তাহলে তৃণমূলের ভোটে বিজেপি কিন্তু ভাগ বসাতে পারেনি। তৃণমূল থেকে নেতা ভাঙাতে পেরেছে, কিন্তু ভোটার ভাঙাতে পারেনি। আর ভোটার ভাঙাতে না পারার একটা বড় কারণ হিসেবে বলা হচ্ছে যে তৃণমূলের মমতা ব্যানার্জির যে জনমোহিনী যে স্কিমগুলো, স্বাস্থ্যসাথী, তারপরে নানান ধরনের যে নাম দিয়ে বা দুয়ারে সরকার, বা ধরেন এই যে মহিলাদেরকে 1000 টাকা করে ক্যাশ দেওয়া প্রত্যেক মাসে, এই যে জিনিসগুলো, এগুলো এমন একটা স্কিম, যে স্কিমগুলো সাধারণ মানুষকে কোনো মতে বেঁচে থাকার ক্ষেত্রে সাহায্য করে। আর মানুষের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো মানুষের প্রয়োজন, সবচেয়ে বড় হলো ক্যাশ বেনিফিট, এটা প্রয়োজন। তো এটা যদি তারা পায় সরকারের কাছ থেকে বা কোনো দলের নীতির কারণে যদি তারা পায়, তাহলে মানুষ সেখানে দুর্বল হয়ে যায়। তো মানুষের একটা ভয় তৃণমূল বারবার চেষ্টা করেছে ঢুকিয়ে দিতে মনের মধ্যে, সেটা হলো যে যদি বিজেপি আরও একবার ক্ষমতায় ফিরে আসে বা পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসে, তাহলে এই স্কিমগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মানুষ এই যে বেনিফিটগুলো পাচ্ছেন, সেগুলো আর পাবেন না। তো এই ভয়টা কিন্তু বিজেপিরও প্রচুর সমর্থকের মধ্যে রয়েছে। কারণ আমি নিজেও দেখেছি কথা বলে যে ব্যক্তি মমতা ব্যানার্জিকে গালি দিচ্ছেন হিন্দু মুসলমান ইস্যুতে, সেই ব্যক্তি আবার বলছেন ভোটার মানে পোলিংয়ের দিন গিয়ে তারা ভোট দিয়ে এসেছেন মমতা ব্যানার্জিকে। কেন? তখন যুক্তি হিসাবে বলেছে যে এই স্কিমগুলো যে উনি খারাপ, সব ঠিক আছে, কিন্তু ক্ষমতায় না এলে তো এগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তার দৈনন্দিন জীবনের সঙ্গে এগুলিকে যুক্ত করে ফেলেছে। এটাই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় স্ট্রেংথ, সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাকে অবলম্বন করেই এবারেও তৃণমূল বিজেপিকে কুপকাত করতে চাইছে। আর স্টিং অপারেশন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, এগুলির তো কতটা পাওয়া যাবে, সেগুলি সেই কেন্দ্রগুলোর রেজাল্ট দেখলে পরে বোঝা যাবে।
কিন্তু তৃণমূল যে ওই ইস্যুগুলোকে প্রধান করছে তা বোঝা যায় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যেখানে যেখানে ভাষণ দিচ্ছেন মানুষকে মনে করিয়ে দিচ্ছেন যে এই এই স্কিমগুলো আপনাদের মনে আছে তো। তো ওই স্কিমগুলোর কথা বললে পরে কিন্তু সামনে থেকে কিন্তু ব্যাপক সাড়া দেখা যায়। আবার উল্টো দিকে দেখলে পশ্চিমবঙ্গ সেই রাজ্য যে রাজ্যে নরেন্দ্র মোদী এত বেশি সাড়া পাচ্ছেন, যেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন, যেখানে বক্তব্য রাখছেন, সেখানে উন্মাদনা, ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে সামনে থেকে। এই উন্মাদনা কিন্তু উত্তরপ্রদেশে দেখা যায় না, এই উন্মাদনা কিন্তু ভারতের রাজস্থান থেকে শুরু করে আরও অনেক রাজ্যে দেখা যায়নি, কিন্তু পশ্চিম বাংলাতে ব্যাপক উন্মাদনা নরেন্দ্র মোদীর এক একটা সভাকে কেন্দ্র করে দেখা গেছে। অমিত শাহের সভাকেও অতটা দেখা যায়নি, জেপি নাড্ডার সভাতেও অতটা দেখা যায়নি, কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী মানুষ কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছে। তারা মনে করছে, এটা স্পষ্ট, এটাতে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ যারা তৃণমূলের শাসন ব্যবস্থাতে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা অপমানিত হয়েছে বা বিভিন্ন কারণে আপনার তৃণমূলকে মানে পছন্দ করছে না, তারা কিন্তু তাদের বিকল্প হিসেবে সিপিএমকে দেখতে পারছে না। তারা মনে করছে না যে সিপিএম মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে সেই জায়গাটাতে আসতে পারবে। যদি আসতে পারতো তাহলে হয়তো তারা সিপিএমের পেছনে গিয়ে দাঁড়াতো। যদি কংগ্রেস সেই জায়গাটা পূরণ করার ক্ষমতা দেখাতো তারা হয়তো কংগ্রেসের পেছনে গিয়ে দাঁড়াতো। কিন্তু এরা কেউ পারছে না বলে তাদের মনে হয়েছে বা হচ্ছে যে বিজেপি বোধহয় সেই কাজটা করতে পারবে। তার কারণে তারা বিজেপিকে কেন্দ্র করে এখনও স্বপ্ন দেখছে। বাংলাতে যে বিশাল সংখ্যক মানুষ বিজেপিকে কেন্দ্র করে আগামী একটা ভালো দিনের স্বপ্ন দেখছে, এই ব্যাপারে কোনো সন্দেহ একেবারেই নাই। সেই যে স্বপ্নটা তারা দেখছে, স্বপ্নটা বিজেপি ক্ষমতায় এলে কতক্ষণ তাদের চোখে থাকবে বা তাদের স্বপ্ন ভঙ্গ হবে কিনা সে তো তারা ভবিষ্যতেই তারা দেখতে পারবে, সেটা এই মুহূর্তে বলার কোনো কারণ নাই। কিন্তু স্বপ্ন কিন্তু তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলেছে, যার কারণে দেখবেন পশ্চিমবঙ্গে যে বিজেপির সমর্থক এই মুহূর্তে সে কট্টরভাবে বিজেপির সমর্থক এবং তৃণমূলের বিরোধী মানে কট্টরভাবে বিরোধী। যতটা বিজেপির কর্মীর মধ্যে তৃণমূলের বিরোধিতা দেখা যাচ্ছে, ততটা কিন্তু তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে কিন্তু বিজেপি বিরোধিতা দেখা যায় না। এটা কিন্তু একটা লক্ষ্য করার মতন বিষয়। কারণ হলো এই গত কয়েক বছরে তৃণমূলের বেশ কয়েকজন নেতা, অনুব্রত মণ্ডল এর মতন নেতা যিনি দাপুটে নেতা, পার্থ চ্যাটার্জির মতন নেতা যিনি দাপুটে নেতা, তাদেরকে জেলে ঢোকানো হয়েছে এবং চাকরি কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারি, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন কিছুতে অভিযুক্ত করে ইডি সিবিআই এর ঘন ঘন অপারেশন হয়েছে। এই অপারেশনগুলোতে তৃণমূলের কর্মী সমর্থক এমনকি নেতাদের মধ্যেও একটা ভালো অংশের মধ্যে কিন্তু মনোবল মানে কমেছে। তারা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়েছে। তারা বুঝতে পারছে না যে তারা ঠিক জায়গায় আছে না ভুল জায়গাতে আছে। তাদের অনেক নেতা বিজেপিতে চলে যাওয়ার ফলে তারা বুঝতে পারছে না বিজেপি ক্ষমতায় চলে আসবে না আসবে না। যদি বিজেপি ক্ষমতায় চলে আসে এবং তারা তৃণমূলে থেকে যায় তাহলে কি তারা ভুল করেছে মনে হবে তখন? এই বিভিন্ন প্রশ্ন তাদের মনের মধ্যে বারবার উকি মারার ফলে তারা কিন্তু একটা মানসিকভাবে, তাদের একটা সবাই না, একটা অংশ মানসিকভাবে কিন্তু দুর্বল অবস্থানে রয়েছে। অন্যদিকে বিজেপি যেহেতু সর্বাত্মক লড়াই লড়ছে এবং কট্টর লড়াই লড়ছে, কট্টরবাদী বিজেপি নেতাদের পশ্চিমবঙ্গে যে ভাষণ, সে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারাই সেখানকার স্থানীয় নেতারা রয়েছেন তাদের কট্টরবাদী যে ভাষণ, সে কট্টরবাদী ভাষণ কর্মীদেরকে উত্তপ্ত করে রাখছে, কর্মীদের মধ্যেও একটা কট্টরতা ঢুকিয়ে দিচ্ছে। ফলে ওই কট্টরতার দৃষ্টি নিয়ে তারা মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসকে দেখছে। অন্যদিকে সেই কট্টরতা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির বিরুদ্ধে তৈরি করতে পারছেন না। কারণ এই গত কয়েক বছরের ঘটনাবলী, সন্দেশখালীর ঘটনাবলীতেও অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেই ক্ষতিকে কাভার আপ করার জন্য যে স্টিং অপারেশন হয়েছে, সেই স্টিং অপারেশনের প্রভাব কতটুকু পড়েছে, বা স্টিং অপারেশন হওয়ার আগে যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করতে শুরু করেছিল তারা আবার স্টিং অপারেশন দেখার পরে তারা আবার আগের অবস্থানে ফিরে এসেছে কিনা সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলার মতন কোনো মাপদণ্ড নেই। ফলে তৃণমূল কংগ্রেস নানান দিক থেকে পশ্চিমবঙ্গে একটা কঠিন অবস্থাতে আছে এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে এর আগে কোনো নির্বাচনেই
তৃণমূল কংগ্রেস এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি যে যত বড় চ্যালেঞ্জে তারা এবার পড়েছে। তারা কল্পনা করতে পারছে না যে একদিকে হলো আপনার বিজেপির মানে কট্টরবাদী তো আক্রমণ তো রয়েছে, অন্যদিকে সিপিএম একদিকে তৃণমূলের জন্য আশার আলো দেখাচ্ছে, আরেকদিকে আশঙ্কাও তৈরি করছে। কি সিপিএমও সেই রকমভাবে কট্টরতার সঙ্গেই তৃণমূলকে আক্রমণ করে চলেছে এবং সিপিএমের একদল যুব ব্রিগেড তারা প্রচণ্ডভাবে আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে মার্জিত ভালো রুচিশীল ভাষাতে তারা তৃণমূলকে কিন্তু কট্টরতার সঙ্গে আক্রমণ করছে। ফলে তৃণমূলের বিরুদ্ধে এত বেশি কথা বলা হচ্ছে, এত বেশি আক্রমণ হচ্ছে যে সাধারণ মানুষ অনেক সময় একটা মানে সংকটে পড়ে যান মানসিকভাবে, যে তাদের পছন্দের দলটাকে, তাদের পছন্দের লিডারশিপকে এতজনে খারাপ বলছে, তার মানে কি আসলেই তারা খারাপ? ফলে এটা হচ্ছে। এখন তৃণমূলের কাছে আশার আলো কোথায়? আশার আলো হলো সিপিএম যদি তৃণমূলকে আক্রমণ করতে 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 তার নিজের হারিয়ে যাওয়া ভোট ব্যাংককে যদি আবার ফিরিয়ে আনতে পারে, যে ভোট ব্যাংকটা চলে গেছিল বিজেপিতে সেটাকে যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে বিজেপির ক্ষতি হবে, তৃণমূলের লাভ হবে। তৃণমূলের কাছে এখন সবচেয়ে বড় আশা এটাই। কংগ্রেস যেভাবে আক্রমণ করেছে অধীর চৌধুরী, তাতে যদি কংগ্রেস আর কিছু করতে পারুক আর না পারুক, যে ভোট ব্যাংকটা বিজেপিতে চলে গেছিল সেটাকে যদি ফিরিয়ে আনতে পারে খানিকটা হলেও, তাহলে বিজেপির লোকসান হবে, তৃণমূলের লাভ হবে। তো তৃণমূল এখন এই রকম বিভিন্ন অঙ্কের ওপর নির্ভরশীল হয়ে আছে। তার মধ্যে প্রশান্ত কিশোরকে বিভিন্ন সময়ে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি 1 নম্বর পার্টি হবে বলে বারবার বলতে। এখন কেউ কেউ মনে করছেন যে প্রশান্ত কিশোরকে বিজেপি আপনার কাজে লাগিয়েছে, যে তোমাকে আমি তোমার জনসুরাজকে বিহারে সাহায্য করব, তুমি এখন এই মুহূর্তে এসে একটা বাতাবরণ তৈরি করো যেখানে বিরোধীদের মনোবল এই লাস্ট মোমেন্টে এসে ভেঙে যায়, তারা যাতে মানে তাদের মধ্যে যে উদ্দীপনা উন্মাদনা দেখা গেছিল ক্ষমতায় আসার, সেইটা যাতে ভেঙে যায়। তার কারণে প্রশান্ত কিশোরকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের জায়গাতে বিজেপি 1 নম্বর হবে এবং নরেন্দ্র মোদী সর্বভারতীয় ক্ষেত্রে আরেকবার ক্ষমতায় আসবে। এটা একটা অভিযোগ ওনার বিরুদ্ধেও উঠতে শুরু করেছে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো মানে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কিন্তু অভিযোগ এগুলোও উঠছে। প্রশান্ত কিশোর নিজেও একটা ইন্টারভিউ বলেছে যে কেউ কেউ বলে আমি নাকি বিজেপির এজেন্ট। তো এরকম বিভিন্ন কথা আপনার উঠে আসে, এগুলি হয় বড় ব্যক্তিদের সেলিব্রিটিদের নিয়ে, এগুলি হয়। এখন কথা হলো এই যে বিভিন্ন অঙ্কের মারপ্যাচ, এই অঙ্কের মারপ্যাচে আটকে রয়েছে পশ্চিমবঙ্গে। এবার দিদির বাংলায় কি হবে? দিদির বাংলায় দিদি কি আবারও 1 নম্বর পার্টি হবে? এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে কমিয়ে দিতে পারবে না, নিজের আসনগুলো ধরে রাখতে পারবে না, বিজেপির সামনে দিদির পার্টির ভরাডুবি হবে? সে প্রশ্নের উত্তর আপনারা আপনাদের মতন করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনাদের যদি মনে হয় যে বিজেপি 1 নম্বর দল হবে সেটা লিখবেন, আপনাদের যদি মনে হয় তৃণমূল 1 নম্বর দল হবে সেটাও লিখবেন। কি হবে বাংলায়? উত্তর আপনাদের কাছে অ্যাকচুয়ালি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।